সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় মানব পাচার ঝুঁকিতে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস, সেই উপলক্ষে আমাদের আজকের এই আলোচনা। এবং আমাদের সাথে আলোচনায় আজকে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে দুইজন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, এবং মিজানুর রহমান খান, যুগ্ম সম্পাদক, দৈনিক প্রথম আলো। আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যে নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরুর আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ করেননি আপিল বিভাগ, পরামর্শের উল্টোটা করা হয়েছে অভিযোগ প্রধান বিচারপতির। আলোচনা চলবে বললেন আইনমন্ত্রী। এবছর দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি অবৈধ, হাইকোর্টের রায়। বাসাবাড়িতে আগস্ট থেকে কার্যকর আগের দাম, খুশি ভোক্তারা। রাজধানীর রাস্তায় নিয়ম মানছেন না চালকরা, ঘটছে দুর্ঘটনা। প্রয়োজন জনসচেতনতা, আইন প্রয়োগে কঠোর হচ্ছে পুলিশ। বগুড়ায় মা মেয়ের মাথা মুড়ানোর ঘটনায় কাউন্সিলর রুমকি গ্রেফতার, বাকি আসামিদের 3 দিন করে রিমান্ড। এবং ভিসা জটিলতায় যাত্রী না পাওয়ায় আজও বাংলাদেশ বিমানের 2টি হজ ফ্লাইট বাতিল, যাত্রীদের ক্ষোভ। আমরা চলে আসবো আমাদের আলোচনায়। আমরা জানি যে আজ আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস। 2013 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে 30শে জুলাইকে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই হিসেবে দিবসটি পালিত হয়ে আসছে। এবং মানব পাচার একটি এখন বৈশ্বিক একটি খুবই জলজান্ত ইস্যু আর কি, খুবই আলোচনাকর একটি বিষয়। এবং বলা হচ্ছে যে বাংলাদেশ খুবই ঝুঁকিতে আছে। যে কয়টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে মানব পাচারে, তার মধ্যে অন্যতম কিন্তু বাংলাদেশ। এবং আমরা জানি যে লিবিয়া থেকে যারা সাগর পাড়ি দিয়ে ইটালিতে যাচ্ছেন ইউরোপে প্রবেশ করার জন্য, তাদের সিংহভাগই হচ্ছে বাংলাদেশ। এটা খুবই উদ্বেগের বিষয়। তো এবং এটা নিয়ে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতিরও একটা আশঙ্কা দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে যে ভিসা তারা আরো কড়াকড়ি আরোপ করবে, ইত্যাদি ইত্যাদি। তো সব মিলিয়ে হুমায়ুন কবির, আপনি একজন সাবেক কূটনীতিক হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। এবং আজকে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস সারা পৃথিবীতেই পালিত হচ্ছে। এবং এই দিনে আপনারা যে বাংলাদেশের জন্য যে মানব পাচার একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এটাকে বিষয় হিসেবে নিয়ে আমার ধারণা যে খুবই সময়োপযোগীভাবে আপনারা আমাদের এই বিষয়টার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য সচেষ্ট হয়েছেন। এটা সেজন্য আমি সময় টেলিভিশনকে সাধুবাদ জানাবো। এবং এটা আমরা মোটামুটি এখন কিন্তু বুঝতে পারছি। দুই দিক থেকে এই বিষয়টা গুরুত্বের সাথে এখন বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। বাংলাদেশেও আমরা আলোচনা করছি, বাংলাদেশের বাইরেও আলোচিত হচ্ছে। একটা হচ্ছে যে মানব পাচার, অর্থাৎ আপনি যদি বলেন যে মাইগ্রেশন, গত 1-2 বছর ধরে আমরা যেটা ইউরোপকে গিয়ে ইউরোপে আছড়ে পড়ছে যে মাইগ্রেশনের যে ধাক্কা বা ঢেউ মধ্যপ্রাচ্য থেকে বিশেষ করে, এটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিকে বিশেষভাবে প্রভাবিত করেছে। এবং আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন যে ব্রিটেনে যখন 16 সালের ব্রেক্সিট নির্বাচনটা হয়েছিল, তখন কিন্তু নিকেল ফ্যারাজ, যিনি এই ব্রেক্সিটের পক্ষে ওকালতি করেছিলেন বা তার বক্তব্য রেখেছিলেন, তিনি যে পোস্টারটা ব্যবহার করেছিলেন, সেখানে দেখানো হচ্ছিল যে মিলিয়নস অফ মাইগ্রেন্টস ঢুকছে, কাজে তাদেরকে ঠেকাবার জন্য এখন ব্রিটেনকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসা দরকার। এবং তারই ফলশ্রুতিতে আমরা এখন বুঝতে পারছি যে তখন যে ব্রেক্সিটের ব্যাপারে ব্রিটিশ জনগণ বা ইউনাইটেড কিংডমের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছিলেন,
সেক্ষেত্রে একটা ভয় তাদের কাজ করেছিল। এখন তারা হয়তো সেটা বুঝতে পারছেন যে ব্রেক্সিটের সিদ্ধান্তটা হয়তো বা ঠিক সঠিক হয়নি বা সময়োপযোগী হয়নি। আরেকটা যেটা হচ্ছে যে এর সাথে সাথে কিন্তু আপনি দেখবেন যে মানবিক একটা সমস্যা হিসেবে এটা আবির্ভূত হয়েছে। আমরা হরহামেশাই দেখছি যে যারা এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাচ্ছেন প্রায় 1000-এর উপর মানুষ কিন্তু ইতিমধ্যে ডুবে মরেছে, এবং এই যে মানুষগুলোর প্রাণ যাচ্ছে এর ফলে একটা মানবিক সমস্যারও কিন্তু আমরা দেখছি তৈরি হচ্ছে। তো কাজেই এই দুই দিক থেকে আপনি একটা মানবিক দিক যদি বলেন, কূটনৈতিক দিক যদি বলেন বা রাজনৈতিক দিক বলেন, এই বিষয়গুলোতে কিন্তু এখন সারা পৃথিবীময় মানুষের দৃষ্টি আকর্ষিত হচ্ছে। এবার আপনি যে বাংলাদেশের মতো দেশে আসেন, আমাদের জন্য কিন্তু এটা বিরাট সমস্যা। এবং আপনি যখন বলছিলেন আমার চোখে ভাসছিল গত 2-3 বছর আগে এই বঙ্গোপসাগরে জাহাজে করে মানুষ ভাসছে, তারা কোথায় যাবে, কি তাদের ঠিকানা কেউ জানে না। এবং এটা নিয়ে কিন্তু তখন আন্তর্জাতিকভাবেও ব্যাপকভাবে আলোচিত হয়েছিল, এবং আমরা খানিকটা আলোচনায় তখন এসেছিলাম নেতিবাচক প্রেক্ষাপট থেকে। তো কাজেই বাংলাদেশ এবং বাংলাদেশিরা গিয়ে আপনি মিয়ানমার পার হয়ে থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে জঙ্গলে মারা গেছে, তাদের অনেকেরই ঠিকানা পাওয়া যাচ্ছে না, এগুলো কিন্তু আমরা দেখেছি। কাজেই এই প্রেক্ষাপট থেকে এখন যে সারা পৃথিবীময় যে পরিবর্তনটা বা মানুষের যাতায়াতের যে সুযোগটা তৈরি হয়েছে, বিশ্বায়ন কিন্তু আমাদের জন্য একটা সুযোগ তৈরি করেছিল, এবং সেই সুযোগ ধরেই কিন্তু প্রায় 1 কোটি বাংলাদেশি বাইরের পৃথিবীতে আয় রোজগার করে তারা তাদের পরিবারকে সমর্থন করছে। বাংলাদেশের জন্য আমরা আয় বৈদেশিক মুদ্রা হিসেবে আমরা পাচ্ছি, এগুলো আমরা লিগ্যাল হিসেবে ধরে নিতে পারি। তার পেছনে পেছনে কিন্তু এই সমস্যাটাও আছে। যারা আইনিভাবে যাননি, যারা পাচারের শিকার হয়েছেন বা পাচারের সাথে সংশ্লিষ্ট হয়েছেন, সেটা কিন্তু আবার আমাদের জন্য সুবিধার পাশাপাশি অসুবিধাও তৈরি করেছে। এবং বাংলাদেশের জন্য বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে বাংলাদেশ কিন্তু ডেস্টিনেশন নয়, আমরা ট্রানজিট কান্ট্রি এবং অরিজিন কান্ট্রি। এবং এটা আমরা আরো একটা জাতিসংঘ একটা ক্যাটাগরি, UNODC আরেকটা ক্যাটাগরি করেছে যে ইন্টারনাল মানব পাচারও কিন্তু হয় আমাদের এখানে। মানুষ যেহেতু শহর থেকে, গ্রাম থেকে শহরে আসছে, আমাদের এখানে ইন্টারনাল একটা মাইগ্রেশন প্রবলেম বা আপনি বলেন যদি মানব পাচারের সমস্যাও কিন্তু আছে। কাজেই বাংলাদেশের মতো দেশে যেখানে আমরা বিশ্বের এই বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়ে অনেক দিক থেকে সুবিধা পাচ্ছি, সেই সুবিধাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কলঙ্কিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। মানব পাচারের সাথে যদি কোনোভাবে বাংলাদেশ সম্পৃক্ত হওয়া বা বাংলাদেশকে যদি এর সাথে জড়িয়ে ফেলা হয়, তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ব। এবং আপনি যেমনটা উল্লেখ করছিলেন, ইতিমধ্যেই কিন্তু আমরা কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছি। আমি 2002 সালে আমাদের ইউরোপ যে ডেস্ক আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, সেখানে কাজ করার সুযোগ হয়েছে। তখন থেকেই কিন্তু এই ইস্যুটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং এখন কিন্তু মোটামুটি বলা চলে যেটা আমাদের উপর কূটনৈতিক চাপ হিসাবে এসেছে। আমরা পত্রপত্রিকায় দেখছি যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু বাংলাদেশকে চাপ দিচ্ছে বিভিন্নভাবে, যারা তাদের ভাষায় যারা বেআইনি ওখানে, তাদেরকে ফেরত নেওয়ার জন্য। কাজে এটা একটা আমাদের জন্য, আমরা এতদিন ধরে সুবিধার অংশটুকু পেয়েছি, এখন কিন্তু আমাদের জন্য সেটা চ্যালেঞ্জ হয়ে এসছে। কাজে এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো দিকে আমাদের চিন্তা করতে হবে, এবং সেগুলো আমি হয়তো পরে আবার আপনার সাথে আলাপ করব। ধন্যবাদ। আবার নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমি মিজানুর রহমান খান, আপনি সম্প্রতি ইটালি ঘুরে এসেছেন এবং আপনার জলজান্ত অভিজ্ঞতা আছে। আজকে প্রথম আলোতে আপনি একটা বড় রিপোর্টিংও করেছেন এই ব্যাপারে, তা আপনি যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি গত 2 সপ্তাহে, 1 সপ্তাহ আগে আমি এসেছি, তার পূর্ববর্তী 2 সপ্তাহে আমি প্রচুর সংখ্যক বাংলাদেশি যারা ইউরোপে নানাভাবে গিয়েছেন এদের সঙ্গে কথা বলেছি। তো ঠিক আজ থেকে ধরুন আপনার 1 মাস আগেও আমি এমন একজনের সঙ্গে দেখা হয়েছে যিনি মাত্র 1 মাস আগে ইতালি কোস্টে পৌঁছেছেন, এবং সেটা খুব একটা, তিনি যে অভিজ্ঞতাটা বর্ণনা করেছেন সেটাও একটা রীতিমতো একটা ভয়াল অভিজ্ঞতা। মানে এখন যেটা ট্রাফিকাররা যেটা করছে সেটা হচ্ছে যে তারা আর নিজেরা আগে তাদের নৌকা তারাই চালিয়ে এনে পৌঁছে দিয়ে আবার ফিরে যেত। এখন যেটা করছে, এখন তারা ওই যে নৌকাটা ভাসিয়ে দিচ্ছে
ওটা তারা ডেলিবারেটলি ভাসিয়ে দিচ্ছে যে ওটি ফিরিয়ে আসুক আর না আসুক এতে তাদের কিছু আসে যায় না। তো সুতরাং এবং ওই যারা আসে তাদের একজনকেই ট্রেন করা হয় যে তুমি এইভাবে এটাকে ধরে রাখবা, এবং এই সোজা মানে তাকেই এক নাবিক বানিয়ে দিচ্ছে রাতারাতি। তাহলে আপনি বুঝতে পারেন যে ঝুঁকিটা কিভাবে, মানে অর্থাৎ এন্টায়ার যারাই নৌকায় চড়েন তারা প্রত্যেকেই অনেকটা প্রাণ হাতে করে নিয়ে অনিশ্চিত যাত্রা। হ্যাঁ, তো এখন কথাটা হচ্ছে যে এই যে জায়গাটা, আচ্ছা আমি আরেকটা কথা বলে এই অন্য কথাটায় আসছি, যে সেটা হচ্ছে যে তারা কোস্ট থেকে এখানে আসেন এবং আসার পরে এই যে এইবারে এই সংখ্যাটা 30-35 জনের একটা সংখ্যা ছিল, যার মধ্যে সবাই প্রায় বাংলাদেশি ছিল, এবং তারা যখন কোস্টের কাছাকাছি এসছে তখন কিন্তু এটা ডুবে যায়। আচ্ছা, তখন নেভি তাদেরকে উদ্ধার করে, আচ্ছা, ইতালিয়ান নেভি। তো এখন দেখেন এই যে একটা রিসেন্ট জায়গা, কিন্তু এখন এই যে জায়গাটা এসছে এবং এটা ঠিক যে তারা খুব আমি অনেকের সঙ্গে কথা বলেছি, ইতালিয়ান নেভি খুব মানবিকভাবে এদেরকে গ্রহণ করেছে সব সময়। মানে এমন কি অর্থাৎ হচ্ছে যে তাদেরকে যখন তারা দেখছে ডুবন্ত বা খুব ভালনারেবল অবস্থায় তখন উদ্ধার করতে গিয়েছে, তখন তারা মাইকে বলেছে, যার অর্থ হচ্ছে যে ইতালিয়ান টেরিটরিতে তোমাদেরকে স্বাগত। কিন্তু দেখুন এটা প্রথম দিকে ছিল, কিন্তু সংখ্যাধিক্য এটা আমাদেরকে ইতালির দিকটাও বুঝতে হবে যে এটা খুব কঠিন মানা যে আপনি স্রোতের মতো এভাবে আসবে এবং সবাইকে স্বাগত জানাবে, কারণ 2000-এর মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সারা ইতালি জুড়ে, এবং যারা এর সঙ্গে অফিসিয়াল কর্মরত, আমি তাদের অফিসেও গিয়েছিলাম, শুধু মেডিটেরিয়ানের উপরে একটা অফিস খোলা হয়েছে এক্সক্লুসিভলি, মানে অর্থাৎ শুধুমাত্র অর্থাৎ আধিক্যটা এই পথে এত বেশি যে তারা এইটার জন্য তারা একটা অফিস খুলেছে, এবং সেই অফিসে আমি গিয়ে কথা বললাম। এবং দেখুন সেখানে তারা কিন্তু একটা জিনিস বললেন যে ওই আশ্রয় কেন্দ্রগুলোও এখন ভরে গিয়েছে, অর্থাৎ তাদের যে রাখারও আর কোনো জায়গা নেই। এখন এরকমের একটা প্রেক্ষাপটে যে খবরটা আমি আজকে পড়ে খুব বিচলিত বোধ করেছি, যে ওরকমের একটা জায়গা থেকে সেই ইতালিয়ান টেরিটরিতে তোমাদেরকে স্বাগত, কিন্তু আজকের খবর হচ্ছে যে ইতালিয়ান নেভিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা এখন প্রিপেয়ার করছে নিজেদেরকে, এই যে স্রোত, এই যে নৌকায় চড়ে এভাবে আসা, এটা অনেকটা নিরাপদে বলতে পারেন যে দুর্ঘটনা না হলে সে এসে একবার পৌঁছাতে পারলে তাদেরকে গ্রহণ করা হয়েছে। এই দৃশ্যপটটা কিন্তু বদলে যাবে বা বদলে যাচ্ছে। এক হচ্ছে যে তারা এখানে কড়াকড়ি আরোপ করেছে, আর একটা হচ্ছে যে এখন যদি নেভি এবং লিবিয়ান অথরিটির সঙ্গে, মানে এখন লিবিয়ায় কোনো সরকার নেই, আমি হোম মিনিস্ট্রির একজন অফিসিয়াল, তিনি আমাকে বললেন যে যাদেরকে ইউএন রিকগনাইজ করে যে অথরিটির সঙ্গে, তাদের সঙ্গে তাদের একটা ডিসকাশন হয়েছে এবং সেই বোঝাপড়ার ভিত্তিতে ইতালিয়ান নেভি রওনা হয়ে যাচ্ছে বা যাবে। তো তাদের ধরুন নেভি যদি ভিগোরাসলি এটাকে প্রোটেক্ট করে, তখন এই যে নৌকায় চড়ে আসাটা সেটা কিন্তু খুব বড় রকমের, সেটা আর এই সুযোগটা থাকছে না। কিন্তু আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কেন, এটা হচ্ছে কোশ্চেন। তো একটা স্টাডি থেকে তারা একটা স্টাডি করেছে, 650 বাংলাদেশি যারা এভাবে শুধু সমুদ্র পথে গিয়েছে, সেখান থেকে দেখা গেছে যে 98% বলেছে যে তারা 1 বছর বা তার বেশি সময় লিবিয়ায় থেকেছে। তো এখন আমি এদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, তারা কিন্তু অনেকেই, মানে আমি এমন অনেকের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ এমন অনেকে আছে যারা ট্রাফিকাররা এখান থেকে তাদেরকে লিবিয়া পাঠাচ্ছে লিবিয়ার নাম করে, কিন্তু আলটিমেটলি তাদের ডেস্টিনেশন হচ্ছে ইটালি বা ইউরোপ। হ্যাঁ, এটা একটা গোষ্ঠী আছে, কিন্তু এরা কিন্তু সব নয়, এবং বিশেষ পরিস্থিতির কারণে ধরেন লিবিয়ায় যে রাজনৈতিক পটভূমির যে পরিবর্তন ঘটেছে, সেটাও কিন্তু একটা সময় কিন্তু লিবিয়া আমাদের শ্রমিকদের জন্য কিন্তু একটা মানে মিডল ইস্টে কিন্তু একটা বড় ধরনের একটা বাজার ছিল, এবং তারা সেখানে ওই দেশের স্বৈরশাসক ছিল কি অন্য কি শাসন ছিল সেটা অন্য কথা, কিন্তু আমাদের শ্রমবাজারের জন্য কিন্তু একটা বড় গন্তব্য ছিল। এখন দেখেন সেই জায়গাটা থেকে আমাদের যেটা জাতীয়ভাবে আমাদের যেটা স্মরণ রাখা উচিত সেটা হচ্ছে যে এই যে আজকে লিবিয়া নামের যে দেশটি এরকমের একটা অবস্থার মধ্যে পড়ে গিয়ে দেখেন, তাহলে পরে লিবিয়া বিপদে পড়েছে বলে ব্যাপারটা এরকমের হয়নি যে আমাদের দেশে আমরা চাকরি তৈরি করে রেখেছি, বা সেটা কম বেতনের হলেও যে মজুরি তারা পেতেন তার অর্ধেকটা করে রেখেছি, তাদেরকে আমরা গ্রহণ করেছি, তারা ভালো সময়ে তারা রেমিটেন্স দিয়েছে, বিপদে আমরা তাদেরকে গ্রহণ করেছি, কিন্তু সেই অর্থনীতি বা সেই কর্মসংস্থানের সামাজিক বা অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু আমাদের অনুপস্থিত। এটা একটা পয়েন্ট। কিন্তু সে কারণে তারা যখন দেখছে যে লিবিয়া আমার জন্য অনুকূল নয়, তখন তারা এই যে $5,000 থেকে $9,000
মার্কিন ডলার খরচ করে এই যে বন্ধক রেখে নানাভাবে, এবং তারা যখন দেখেছে যে আমি তো এই টাকা ফেরত পাঠাতে পারিনি, এটা দেখার বিষয়। তার মানে হচ্ছে কি, আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা অর্থনীতির যে প্রবৃদ্ধির কথা বলি, আমাদের যে সমৃদ্ধির কথা বলি, তার সেখানে সেখানে পকেটে পকেটে এই যে ধূসর জায়গাগুলো তৈরি হয়ে আছে, সেদিকে আমাদের নজর দেয়া। যে ওয়ার্ল্ড সিচুয়েশন আজকে যে দেখেন, যেটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলেছেন, যে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল যে ইনস্ট্যাবিলিটি, আপনি যে কনফ্লিক্ট, সেটার উপরে তো বাংলাদেশের মতো দেশের নিয়ন্ত্রণ নেই। সেই জিনিসটা তো তার ডিসকোর্সে, সিরিয়ান ক্রাইসিসের কথা যদি দেখেন, সিরিয়া থেকে কোনো মানব পাচারের ঘটনা, সিরিয়ান ক্রাইসিস শুরু হওয়ার আগে সিরিয়াকে নিয়ে এরকমের কোনো বদনাম বা সিরিয়ার এরকমের কোনো নাম ছিল না যে এই দেশটি থেকে মানব পাচার হয়। এখন দেখেন, এখন কিন্তু ইউরোপের বহু দেশে সিরিয়া থেকে কিভাবে কোন কোন রুটে কত টাকা দিলে, আমি সিরিয়ান রিফিউজিদের সঙ্গে জার্মানির বনে কথা বলেছি, তারা আমাকে বলেছে যে তাদের কিভাবে 1 থেকে 3 বছর লেগেছে আপনার সিরিয়ান সীমান্ত থেকে আপনার জার্মানি সীমান্ত পেরোতে, এবং পথে পথে তারা কোথায় টাকা দিয়েছে, কোথায় কি করেছে। এখন আপনি দেখেন এইগুলোর যে ইনস্ট্যাবিলিটি তৈরি করেছে, এখন সেই জায়গা থেকে আজকে আপনি দেখেন, আজকে একটা স্টেটমেন্ট করেছে। সে কারণেই একটা সময়, আজকে তো আমরা আলোচনা করছি প্রতিরোধ দিবস নিয়ে, দেখেন আজকে ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম, তাদের আজকের দিনের থিম হচ্ছে লেট আস অ্যাক্ট নাও টু প্রোটেক্ট অ্যান্ড অ্যাসিস্ট ট্রাফিকিং ভিকটিমস। এটা এত লার্জ স্কেলে হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে এই ওয়ার্ল্ড বডি এইখানে পৌঁছেছে, এবং ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল তার ইতিহাসে প্রথমবারের মতো গত বছরে তারা রেজুলেশন পাশ করেছে নিউ ইয়র্কে, যে এই আপনার ট্রাফিকিংদের, যারা ট্রাফিকিং এর শিকার, তাদেরকে অ্যাসিস্ট করা, কমব্যাট ট্রাফিকিং, এটা সিকিউরিটি কাউন্সিল তার ইতিহাসে কখনো করেনি। তার মানে হচ্ছে এগুলো শো করছে, হ্যাঁ আমাদের মতো দেশগুলো আমরা এই সমস্যায় পড়ে গিয়েছি, আরো অ্যাগ্রাভেট করেছে, কিছু সমস্যা আগেও ছিল, কিন্তু এখন যেটা বড় ওয়ার্ল্ড লিডারদের এই দায়িত্ব কিন্তু প্রধানত তাদেরকেই নিতে হবে। সেটা এটা তাদের এই স্টেটমেন্ট, এই থিমগুলোই স্মরণ করিয়ে দেয়। এবং আগামী সেপ্টেম্বরে ভিয়েনায় 4-5 তারিখে তারা অধিবেশনে বসছে এই ইস্যুটা ডিসকাস করার জন্য। কিন্তু দেখেন, এখানে ডিসকাস করবে তারা হাউ টু কমব্যাট, হাউ টু অ্যাড্রেস, কিন্তু আমরা কিন্তু কনফ্লিক্টেরই সৃষ্টি হতে দেখতে চাই না। আমরা ইনস্টেবিলিটি ওয়ার্ল্ডের যেসব পকেটে পকেটে তৈরি হয়েছে, সেগুলোর সঙ্গে তো আন্তর্জাতিক রাজনীতি, তার কুশলীদের নানা ক্রিয়া প্রতিক্রিয়া সমীকরণ, এগুলো কাজ করছে, যেখানে সেন্ডিং কান্ট্রি। আমাকে একজন আইওএম এর একজন সিনিয়র অফিসিয়াল বললেন, আমি বললাম যে দেখেন, মানে আমি প্রশ্নটা এমন ভাবে করেছি উনি বুঝতে পেরেছেন, উনি আমাকে ইমিডিয়েট বললেন যে দেখেন, হ্যাঁ বিশ্বের যেসব দেশ রিফিউজি প্রডিউসিং কান্ট্রি হিসেবে তো বাংলাদেশের বদনাম ছিল না এবং নেই, আমরা তা মনে করি না, কিন্তু এটা একটা ভাবার বিষয় যে কেন সমুদ্র পথে, যেখানে তার এটা শুধু আপনার, হ্যাঁ মানুষের ওরা একটা কারণ খুঁজে বার করেছে, তাতে কি, তাতে 64% বলেছে ইকোনমিক রিজন। তো ইকোনমিক রিজন তো প্রাগৈতিহাসিক কাল ধরে আছে, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বা একটু ওয়েলবিং এর জন্যই মানুষ বিদেশে যায়। কিন্তু কি পরিস্থিতি হলে সে দেশে না এসে, তার বাংলাদেশকে সে গন্তব্য বিবেচনায় না করে, সে এই মৃত্যু ভয়াল পথ, যেখানে সে জানে যে আমার এই সমুদ্র যাত্রা আমার জীবনের জন্য শেষ অন্তিম যাত্রা হতে পারে। সুতরাং এটা মনে হয় আমাদের জাতীয় নীতি নির্ধারকদেরও একটা আত্মজিজ্ঞাসার বিষয় যে আমরা আসলে কি করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আনন্দিত যে মেজর জেনারেল আব্দুর রশিদ আমাদের তৃতীয় আলোচক, তিনি এসে পৌঁছেছেন, নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আজকে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আমরা মানব পাচারের ঝুঁকিতে বাংলাদেশ, সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ইউরোপে যে মানব পাচার হচ্ছে একটা বড় সমস্যা এখন, সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। আপনার কাছে একটু জানতে চাই যে আমরা জানি গত বছর দুয়েক আগে যে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার যে একটা জোয়ার আমরা দেখেছি, নৌকায় ভাসছে অসংখ্য মানুষ, যদিও তার মধ্যে সিংহভাগ ছিল রোহিঙ্গা, কিন্তু অনেক বাংলাদেশিও তার মধ্যে ছিল। সেই বিষয়টা তো একটা নিরাপত্তার হুমকিও সৃষ্টি করেছিল আমাদের। তো আপনি যদি একটু সামগ্রিকভাবে বলেন। আমি হয়তো ডিসকাশনের পুরোটা শুনিনি, বাট শুনে যেটা আমি বুঝতে পারছি, দিস ইজ ওয়ান সাইড অফ দ্য কয়েন। তো প্রথম হচ্ছে মানব পাচার আর কোথাও অভিবাসন অবৈধভাবে যাওয়া, এটা এক জিনিস না, আমরা মনে হয় এটাকে গুলিয়ে ফেলছি। তো এটিকে হচ্ছে ইলিগাল ইমিগ্রেশন যেটা বলছি, সেটা কিন্তু অন্য জিনিস। তো এখানে যে লিবিয়ার যে বিষয়টি এবং ইটালিতে যাওয়ার যে বিষয়টি, এটা ইলিগাল ইমিগ্রেশন।
আর মানব পাচারটা হলো সম্পূর্ণ একটি অপরাধ। তো এটি নিয়ে আজকের প্রতিরোধ দিবস। তো সেখানে বাংলাদেশের অবস্থান, যদি আপনি ইলিগাল ইমিগ্রেশন এই কথাটি আজকে অনেক সংস্থাই মানতে রাজি না। তারা বলছে ইলিগাল শব্দটি ইমিগ্রেশনের সাথে এটি মানানসই না। তারা এটাকে রিপ্লেস করে তারা বলতে চাচ্ছে যে আমরা আনঅথরাইজড ইমিগ্রেশন বলি অথবা আনডকুমেন্টেড ইমিগ্রেশন বলি। তো এটি নিয়ে বিতর্ক আছে। তো মানব পাচারে যে বিষয়টি হচ্ছে যে আমাদের এখানে মানব পাচারটা হচ্ছে ক্রাইম, এটা একটা অপরাধের সাথে সম্পৃক্ত। আর ইলিগাল ইমিগ্রেশন সাধারণত আমরা দেখছি দরিদ্র দেশ থেকে উন্নত দেশের দিকে যে গমনটা, সেটি বৈধ পথে নয়। তো সেটিরও একটা চাপ এখন বিশ্ব অনুভব করছে। তো সেটিকে যখন সে যাচ্ছে, সে কিন্তু মানব পাচার হওয়ার সাথে কতগুলো জিনিস বৈশিষ্ট্য আছে। এটি হচ্ছে একটা বিশাল ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটি প্রায় $32 বিলিয়ন ইন্ডাস্ট্রি নামে পরিচিত। এখানে এই মানব পাচারের শিকার প্রায় 4.1 মিলিয়ন পিপল এটিতে শিকার হয়। তো সেই শিকারের মধ্যে বাংলাদেশের অবস্থান কোথায় আমরা যদি সেই বিবেচনায় করি, তাহলে আমি বলবো যে বাংলাদেশ মানব পাচারের ঝুঁকিতে আছে, কিন্তু সেই ঝুঁকিটা খুব সামান্য। এই মানবকে নিয়ে তারা কি করছে সেটিকে আমরা দেখি। তারা 4-5টা অপরাধের সাথে যুক্ত। যেমন প্রথম সবচেয়ে বড় যে মানব পাচার হয় সেটা হলো সেক্স ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এরপরে আমরা দেখেছি যেটা প্রায় 73% of the total human trafficking is engaged in sexually linked industry. 18% is on forced labor. তো সেখানে সেই বিষয়টাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে বাংলাদেশের এই মানব পাচার ঠিক ইউরোপ পর্যন্ত পৌঁছায় না। সে অপরাধ সম্পৃক্ত যেটি আছে সেটিতেই কিন্তু UNODC এটিতে তারা নজর দেয়। তারা কিন্তু ইলিগাল ইমিগ্রেশনে সেটি আরেকটি প্রতিষ্ঠান নজর দিচ্ছে, যেটা IOM বলছি আমরা। তো সেক্ষেত্রে যে যখন যাচ্ছে, ঝুঁকি তো তৈরি হচ্ছেই। এখন সেই ঝুঁকিটা যেমন আছে যে এখানে একটা পুল ফ্যাক্টর আছে, একটি পুশ ফ্যাক্টর আছে। যে মালয়েশিয়ার কথাটা যেটা আপনি বললেন, যে মালয়েশিয়াতে যখন বাঙালিরা যাবার জন্য উদ্গ্রীব হলো, ওখানে চাকরি বাকরি করবে, কিন্তু অবৈধভাবে তার অবস্থিতিটা অ্যাকচুয়ালি আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস হিসেবে থাকবে, অর্থনীতির কারণে সে যেতে চাচ্ছে। তো সেখানে যেতে চাইলে তো সেখানে একটা কাজের একটা অবকাশ আছে। তো সেই অবকাশে আমরা দেখেছি যে ওইটি তখন সৃষ্টি হয়েছে যদি বৈধ পন্থায় যে পথগুলো আছে, সে পথগুলোকে যদি আপনি রোধ করে দেন, তাহলে কিন্তু তখন অবৈধ পন্থায় এই যে নৌকায় চড়ে, জাহাজে চড়ে সে যাওয়ার চেষ্টা করলে কিন্তু ওইখানকার ইকোনমিতে এই যে শ্রমিকরা যাচ্ছে তাদের একটি কন্ট্রিবিউশন আছে। তো বিশ্বে যদি আপনি বড় বড় যেসব গবেষণা হয়েছে, তাতে তারা বলেছে যে ইমিগ্রেন্টসের এই আশাটা ওই দেশের নেটিভ ইকোনমিতে এটা কন্ট্রিবিউট করে, এটি তাদের ক্ষতিগ্রস্ত করে না। সেই জন্য দেখেন সব দেশই যে এই আশাটাকে খুব একটা শক্তভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না, যেমন মালয়েশিয়াও করেনি। মালয়েশিয়া তো লেবার শর্টেজ কান্ট্রি, তো তাকে বাইরের দেশ থেকে তাকে লোক নিতেই হবে তার অর্থনীতির চাকাকে সচল রাখতে। তো সেই ক্ষেত্রে তারা দেখেছি যে বাংলাদেশ থেকে তারা বৈধভাবে নিয়েছে, কিন্তু ওই সময় যখন একটা G2G ভাবে অল্প পয়সায় যাওয়ার এই পন্থাটা তৈরির একটা প্রচেষ্টা চলছিল, তখন আমরা দেখলাম এটি মালয়েশিয়ার কিছু অংশ এবং বাংলাদেশের এই যে যারা ওখানে পাঠায় তাদের একটা সিন্ডিকেট তৈরি করে ওই প্রচেষ্টাকে তারা এগোতে দিল না দেওয়ার ফলে এই যে বন্ধ পরিস্থিতিতে তখন এই চক্রের উদ্ভব হলো, যারা বোটে করে মানুষকে নিয়ে গেল। ইন দ্য প্রসেস আমরা দেখলাম যে থাইল্যান্ডে দেখলাম তাদের জঙ্গলে রাখা হচ্ছে, তাদেরকে বন্দি করা হচ্ছে, এদের একটা বড় পোর্শন ভিকটিম হয়ে গেল। তো এই বিষয়টাকে আমরা ওইভাবেই দেখব। ইউরোপে যেমন হচ্ছে, ইউরোপের সব দেশেরই একটি কিছু জনবল তাদের প্রয়োজন। এই জনবলটা কোথায় কাজে লাগাচ্ছে? তাদের নিচু লেভেলের যে কর্মসংস্থান আছে সেখানে তারা এটা ব্যবহার করছে, যেখানে তাদের নিজস্ব যে শ্রমশক্তি আছে সেখানে সে এটিকে নিয়োজিত করতে পারছে না। আমেরিকা তো সেই একই অবস্থা। এখন আমি এককভাবে ব্লেমটা যদি যে দেশ থেকে মানুষ যাচ্ছে তার উপরেই চাপিয়ে দিই, সেটাও ঠিক না। এখানে পুল ফ্যাক্টর এন্ড পুশ ফ্যাক্টর দুটোকেই দেখতে হবে। তবে আমরা যে জিনিসটাকে মনে করি সেটি হচ্ছে যে অবৈধভাবে যাওয়ার পথটাকে রোধ করতে হবে, আর বৈধ পথে যাওয়ার সুযোগকে উন্মুক্ত করতে হবে। আর মানব পাচারের যে অপরাধের বিষয়টি, সেটি সবাইকে মিলেই, সব দেশকে মিলেই লড়তে হবে, কারণ এটি হচ্ছে মারাত্মক অপরাধ। ধন্যবাদ।
আমি হুমায়ুন কবির আপনার কাছে আসবো আবার। আসলে এই যে অবৈধভাবে ইমিগ্রেশনের জন্য লোক নিয়ে যাওয়া, সেটার সাথে মানব পাচারের সম্পর্কটা আসলে, যেটা মেজর জেনারেল রশিদ বললেন, হয়তো আছে, কিন্তু সম্পর্কটা খুব সূক্ষ্ম। এটা হয়তো সাধারণ মানুষের জন্য মানে খুব আলাদা করা খুব ডিফিকাল্ট হবে। তো যাই হোক, যেটাই বলি, মানব পাচার বলি বা অবৈধ ইমিগ্রেশন বলি, এর সাথে কিন্তু প্রভাবশালীরা জড়িত, এটা সবসময় বলা হয়ে থাকে। এবং আমরা দেখেছি যে এই থাইল্যান্ডের ঘটনায় থাইল্যান্ডের একজন জেনারেল সহ কয়েকজনের কিন্তু বিচার হয়েছে সম্প্রতি, কিন্তু বাংলাদেশের কারোর বিচার হয়নি এখন পর্যন্ত, বা কাউকে শনাক্তও করা যায়নি। আপনি এই ব্যাপারটি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে আবারও। আসলে আপনি যেটা বলেছেন যে এটা একটা অপরাধ, আমরা কিন্তু যেগুলো অপরাধ নয় সেই ধরনের কর্মকাণ্ড নিয়ে আপাতত আলোচনায় আসছি না। যে বিষয়টা অপরাধের সাথে সংশ্লিষ্ট সেটাতেই আমরা মনোনিবেশ করছি। কাজেই অপরাধ যদি থাকে তাহলে তার জন্য তার শাস্তিরও ব্যবস্থা থাকা উচিত। এবং বাংলাদেশ থেকে এই যে ধরেন, আমরা তো খালি ইউরোপের কথা বলছি এখন। ইউএনওডিসির গতবারের যে গ্লোবাল এই আপনার কি বলা যায় ইললিগাল অথবা আপনি মানব পাচার সংক্রান্ত যে ট্রাফিকিং এর যে রিপোর্ট আছে, তাতে কিন্তু দেখাচ্ছে তারা যে 85% সাউথ এশিয়াতে 85% মানব পাচার আমাদের ভেতরে, 85% কিন্তু এই অঞ্চলেরটা এর মধ্যেই হয়। যেমন বাংলাদেশ থেকে ভারতে যায়, ভারত থেকে নেপালে যায়, নেপাল থেকে ভারতে আসে, এইরকম আমাদের মধ্যে এই অঞ্চলের মধ্যে কিন্তু সেটা মানে সম্পৃক্ত। তো কাজেই মানব পাচার শুধু এখন ইউরোপে ঘটছে বলে আমরা এটা বড় করে দেখছি, বা যখনই ধরেন এই সমুদ্রে মানুষগুলো ভাসছে তখন এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে। কিন্তু আপনি যদি ভারতে যান, আপনি ভারতে অনেক জায়গাতেই এটা পাবেন, এটা আমরা জানি, এটা নিয়ে মাঝে মধ্যে আলাপ আলোচনা হয়। এখন এর জন্যে অভ্যন্তরীণভাবে প্রতিটি দেশেরই কিন্তু কিছু করার আছে। যেমন আপনি বলছিলেন কি বাংলাদেশ করতে পারে, আমাদের আইনগত পরিকাঠামো কিন্তু আমরা তৈরি করেছি। আমরা 2012 সালে একটা আইন বানিয়েছি, 2014 সালে একটা অ্যাকশন প্ল্যানও করেছি। কিন্তু মুশকিল যেটা হয় যে অন্যান্য অনেক আইনের মতোই আইনগুলো আছে, কিন্তু সেগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে খানিকটা সমস্যা হয়। এবং যেহেতু এই বিষয়টাতে অনেকেই প্রভাবশালী জড়িত থাকেন বলে অনুমান করা হয় বা অভিযোগ থাকে, সেই জন্য এইগুলোর প্রয়োগটা খুব বেশি হয় না। বাংলাদেশেও আমরা ধরেন যারা এর সাথে জড়িত বলে নানান জনের নাম পত্রপত্রিকায় লোকমুখে আমরা শুনি, কিন্তু তাদের কথা কি আমরা টাচ করি না। আর এখানে আরো একটা বিষয় আমার মনে একটু চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে থাইল্যান্ডে একজন জেনারেলকে পানিশ করে দেয়া গেল, বাংলাদেশে কাউকে ধরা গেল না। এর মধ্যে কিন্তু একটা আইন প্রয়োগ না করার সংস্কৃতির একটা কিন্তু বিষয় এখানে জড়িত আছে। তো কাজেই আইন আছে আমাদের, আইনগুলোকে প্রয়োগ করার দরকার। তার কারণ হলো যে এখানে মানুষের জীবন সম্পৃক্ত, যারা ভিকটিম হচ্ছে, যারা এর সাথে অপরাধের সাথে জড়িত থাকছে, সকলেই কিন্তু সমস্যার কারণ হচ্ছে। এবং আঞ্চলিকভাবেও কিন্তু আমরা সার্কের মধ্যে কিন্তু আমাদের দুইটা এমওইউ কিন্তু আছে, যেটা আমরা করেছি। কিন্তু থাকার পরেও এগুলো নিয়ে আমরা বেশি দূর যেতে পারছি না। এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা বলছি, তার 16 নম্বরের ধারার মধ্যে কিন্তু এই ট্রাফিকিং এর এগেইনস্টে আমাদের অ্যাকশন নেওয়ার জন্য আমাদের আন্তর্জাতিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে কমিটমেন্ট আমাদের করা আছে। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে একটা হয়েছিল সামিট অন রিফিউজিজ এন্ড মাইগ্রেশন, সেখানেও কিন্তু আমরা এই মাইগ্রেশনের সাথে সম্পৃক্ত দেশ, আমরা অনেকগুলো কমিটমেন্টের সাথে আমাদের নিজেদের একাত্মতা আমরা ঘোষণা করেছি। আইনগতভাবে আছে সবই, আমরা জানিও কম বেশ, কিন্তু এর প্রায়োগিক দিকটা আমার ধারণা দুর্বল, এবং সেই কারণেই এই বিষয়টাকে আমরা ম্যানেজ করতে পারছি না। কিন্তু এখন যেটা আপনি শুরু করেছিলেন, আমি আবারও সেটা দিয়ে শেষ করব, যে আমরা এতদিন ধরেন আমরা জানি কিন্তু গা লাগাইনি, এখন কিন্তু এই আঁচটা আমাদের গায়ে আসছে। এবং যেহেতু এটা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা অন্যতম প্রধান কূটনৈতিক এবং রাজনৈতিক বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে, এখন কিন্তু আমাদের সাবধান হওয়াটা জরুরি দরকার, তা না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোন, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আবু বকর সিদ্দিক, পাবনা থেকে বলছিলাম। বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে মানুষ তো অবৈধভাবে যে পথ পাড়ি দিয়ে বিদেশ যাচ্ছে কর্মসংস্থানের জন্য, তারা অনেকে জেনে শুনে এই পথে পাড়ি দেয়।
কারণ দেশে ব্যাপক কর্মসংস্থান নেই, বেকারত্বের কারণে অনেকে যাচ্ছে। তো এর জন্য কি আসলে আমাদের রাষ্ট্র যারা বারবার ক্ষমতা আসছে এরা দায়ী নয় কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। আমি মিজানুর রহমান খান আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো। আমি আসলে আসতেই চাচ্ছিলাম, যেটা বলছি যে এই যে আমরা বলছি যে আমাদের দেশ উন্নয়নের পথে হাঁটছে, উন্নত হচ্ছে দেশ, অর্থনৈতিকভাবে দেশ অনেক এগিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু তারপরও কেন এই ধরনের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ অবৈধভাবে ইমিগ্রেন্ট হচ্ছে অথবা মানব পাচারের শিকার হচ্ছে? এবং যেই রিপোর্টিংটা আপনি আজকে করেছেন প্রথম আলো, সেখানেই আছে যে ম্যাক্সিমাম লোকজন বলেছে যে তারা অর্থনৈতিক কারণে যায়। এখন অর্থনৈতিক কারণ বলতে আমরা যদি বলি আরও ভালো থাকা, সেটা তো আপেক্ষিক ব্যাপার। আরও ভালো থাকা মানে কি? আমি যেমন অনেক আগে আমার অভিজ্ঞতা বলি, আমি আমেরিকা গিয়েছিলাম প্রথম 92-তে। তখন আমি একটা ড্রাগ স্টোরে আমার একজন ভদ্রলোকের সাথে দেখা, তিনি বাংলাদেশের একজন নাম করা একটা ওষুধ কোম্পানির তিনি মার্কেটিং ম্যানেজার ছিলেন। তো ওখানে গিয়ে এখন ওষুধ বিক্রি করেন আর কি। হ্যাঁ, তা আমি বললাম যে আপনি আসলেন কেন? উনি কোনো সদুত্তর দিতে পারলেন না, বললেন ভাই এসেছিলাম তো থেকে গেলাম, তো এখন বুঝতে পারছি যে ভুল করেছি। তো এই ধরনের মনোভাবও আছে, কিন্তু এখন কেন সেটা এখনো কেন ঘটছে এবং এত বেশি পরিমাণে? সেই জায়গা থেকে যদি দেখেন তাহলে পরে যে গত 2-3 দশক ধরেই আমরা অর্থনীতিবিদদেরকে এটা বলতে শুনি যে আমাদের রপ্তানির ক্ষেত্রে আমরা একটা কথা শুনে আসছি। অ্যাম্বাসেডর সাহেব এখানে আছেন, উনিও বলবেন যে ওনারাও বিভিন্ন আলাপ আলোচনায় এগুলো তুলেছেন, আমরাও শুনে আসছি, কিন্তু আমরা তো এর কোনো বাস্তব ভিত্তি দেখতে পাই না। আমরা সবসময় শুনে এসছি এই স্বীকৃতি যে আমাদের রপ্তানি করার যে বাস্কেট তা খুব সীমিত, কয়েকটি আইটেম চেনা জানা, এগুলোই আমাদের মানে আমাদের যে দুটো প্রধান ফরেন কারেন্সি রিজার্ভের জায়গা কথা উঠলেই যে দুটো খাতের কথা প্রথমে আসে, তার একটা হচ্ছে গার্মেন্টস আর একটা হচ্ছে বিদেশি শ্রমিকরা আমাদের জন্য যেটা পাঠান। এখন এই দুটো জায়গা কি করে মানে অর্থাৎ বিশ্বে তো এটা মীমাংসিত নয় যে কোনো একটা বড় হেলদি ইকোনমি যার জিডিপির খুব ভালো গতি বা সে অর্থনীতিতে ভালো করছে, তাকে বুঝতে হলে আমি দুটো জিনিস দিয়ে বুঝবো যে ওই নেশনের দুটো জায়গা আছে যার ফরেন কারেন্সি রিজার্ভের বছরের পর বছর, দশকের পর দশক এই জায়গার আর বদল হয় না। তার নিজের কলকারখানার অভ্যন্তরীণ অবস্থা এতটা, এই বাস্কেট এত বড় প্রসারিত হয় না যে সেটা ভিউজ, যেমন আমাদের দেখবেন আমাদের পলিটিক্সে বা আমাদের পার্লামেন্টে এরকমের প্রতিযোগিতা খুব কম যে আমার শাসন আমলে আমি এতগুলো জব ক্রিয়েট করেছি, এতগুলো, এবং এর একেবারে নির্দিষ্ট ধরে ধরে যে এবং এদের মজুরি, মানে আমি তো কয়েকটা জায়গা মানে বুঝতে চাই যে আপনি যদি এই মানব পাচারের কথা বলেন আর যে টার্মই আমরা ব্যবহার করি ওয়ার্ল্ড ওয়াইড, এটা নিয়ে বিতর্ক আছে কোনটা। কারণ ওই আমি ফেদেরিকে জিজ্ঞেস করেছিলাম, সোডা তার নাম, যে আমি বললাম যে তোমরা তো IOM এর তিনি ডিরেক্টর, তো আমি বললাম যে উনি ওনার কথা শুনে আমার যেটা মনে হলো, বললো যে একই লোক, একটা গোষ্ঠী, সে উদ্বাস্তু স্ট্যাটাস থেকে ইলিগাল ইমিগ্রেন্ট, আবার ইলিগাল ইমিগ্রেন্ট থেকে মানে তার স্ট্যাটাস বদলে যেতে পারে। সুতরাং ওই যেটা আপনি বলছিলেন যে এইটা হচ্ছে একটা সূক্ষ্ম তর্কের জায়গা। তো আপনি আজকের আমরা কেন আমাদের মানুষেরা, আপনি যেটা বলেছেন যে আমাদের তো তাইলে পরে দেশের এরকমের হওয়া উচিত ছিল যে আমাদের সরকার বলছেন যে আমাদের অভ্যন্তরীণ অর্থনীতির স্বাস্থ্য এতটাই উন্নতি হয়েছে, এতটাই আমরা কোয়ালিটেটিভ চেঞ্জ এনেছি যে আমাদের রেমিটেন্স ডিক্লাইন করেছে, ফল করেছে, এবং কেন তারা যেতে চাইছে না? তারা যেতে চাইছে না কারণ অভ্যন্তরীণ বাজারই, শ্রমের বাজারেই মজুরি এত হাই। আপনি দেখেন, আমি যত ইলিগাল ইমিগ্রেন্ট বলেন আর যেভাবেই বলেন ট্রাফিকিং হয়ে গেছে আর নিজের ইচ্ছায় গিয়েছে, আপনি এখানে আপনি তারা আমাকে বললেন ওনাদের পুরো ধারণা, এবং তারা রিপোর্টেও লিখেছে যে এই যে লিবিয়া থেকে লিবিয়ার ক্রাইসিসের কারণেই আসছে তা নয়, এখানে একটা র্যাকেট রয়েছে, মানব পাচারকারী গ্রুপ রয়েছে যারা আপনার ওইখানে উনি বললেন যে আমি 5 জনের সঙ্গে কথা বলেছি, তো তারা তাদেরকে নিয়ে কি করেছে, লিবিয়ান এয়ারপোর্টে গিয়ে তার মালিক এসে হাজির হয়েছে এবং ডকুমেন্টগুলো ফেলে দিয়ে সে তার মতো করে এক্সপ্লয়েট করেছে। তারপরে সে যখন দেখছে যে তার বেতনের যে ধারণা আমাকে দিলেন সেটা এমন কিছু নয় যের জন্য আমাকে অর্থনীতি ভালোর জন্য আমি ওইটা বেছে নিব, এটা খুব গুরুত্বপূর্ণ।
যে ফিগারের যে আসলে আমাদের ধন্যবাদ হ্যাঁ, ওই আসলে আমাদের জায়গাটা- মানসিকতারও মনে হয় পরিবর্তন, মানে অনেক দিক থেকে আমরা এগোচ্ছি, কিন্তু মানসিকতার দিক থেকে আমরা এখনো না, সেভাবে সেটাও একটা জায়গা, এগোতে কিন্তু পারিনি। তার সেটা থেকেও একটা- আমার মনে হয় যে অর্থনীতির যে আমরা যে জায়গাগুলো, মানে মূল ফান্ডামেন্টাল জায়গাগুলো, ওই জায়গাগুলোর দিকে, যেমন এই জব ক্রিয়েশনের জায়গাটাই যদি কর্মসংস্থানের আমাদের মনে হয় ব্যাপারটা তো বলাই সব থেকে, হচ্ছে। কারণ হচ্ছে ওই এরা যা বেতন পায়, শুনেন, একটা যে ইটালিয়ানরা যে অর্থাৎ তাদের বেশিরভাগই কিন্তু ধরেন 80% হচ্ছে জবে, মানে অর্থাৎ হচ্ছে যে ফুল বিক্রি করে, রেস্তোরাঁয় কাজ করে, এ ধরনের ছোটখাটো কাজ করে, তারা যে আয় করে সেটা আমাদের টাকায় তাদের আপনার ধরুন অ্যাভারেজ 40, এখন 30-40 হাজার টাকার বেশি থাকে না, তাদেরও অর্থনৈতিক মন্দা এসছে। তো ধরুন আপনি, তার মানে কি, তার মানে হচ্ছে যে আমরা এমন অর্থনীতি করতে পারিনি যেখানে এই যে তারা মানব পাচারকারীকে সে 8 থেকে 9 হাজার ডলার দিচ্ছে, সেই টাকাটা সে এখানে ইনভেস্ট করে সে কিন্তু সেফলি ওই টাকাটা জেনারেট করতে পারছে না বলেই, কোনো নিশ্চয়তা এখানে নাই বলেই এই ন্যূনতম জায়গাটুকুর জন্য সে জীবন ঝুঁকি নিয়ে যাচ্ছে। না, আমরা আসলে জানি, কয়েকদিন আগেও রিপোর্ট বেরিয়েছিল যে আমরা এত উন্নতি করছি, জিডিপি বাড়ছে আমাদের, কিন্তু কর্মসংস্থান সেই অর্থে হচ্ছে না। যাই হোক, জবলেস গ্রোথ হচ্ছে। তো আমি জেনারেল রশিদ আপনার কাছে আবার আসবো, এই বিষয়টাও যদি আপনি বলেন, এবং পাশাপাশি এই যে আমাদের একটা আইন আছে, মানব পাচার দমন ও সুরক্ষা আইন, যেটা 2012 সালে হয়েছিল এবং তারপরে 2014 সালে এটার অ্যাকশন প্ল্যান করা হয়েছে, কিন্তু আইনটার সেইভাবে প্রয়োগ হয়তো হচ্ছে না। মানে আমরা মানব পাচার প্রতিরোধে আমরা যে সংকল্পবদ্ধ, সেটার প্রমাণ আমরা বিভিন্নভাবেই রেখেছি, কিন্তু তারপরও যেন কোথায় ল্যাকিংসটা থেকে যাচ্ছে, কি বলবেন আপনি? নিঃসন্দেহে আমি বলেছি যে বাংলাদেশ হচ্ছে মানব পাচারকারীর একটি অন্যতম দেশ না। আমরা হয়তো এখানে বলছি অনেক কিছুই, যে আমি বলেছি যে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, মানব পাচার এবং অবৈধ অভিবাসন, দুটোকে আমরা মিলিয়ে আলোচনা করে আমরা কিছুটা হয়তো একটা কনক্লুশন আসার চেষ্টা করছি, সেটা হবে না, সেই কনক্লুশন আপনি যেতে পারবেন না। এই যে মানব পাচার দেখে ইউএনওডিসি আর ওইটা দেখে আইওএম, দুটো আলাদা বিষয়। তা আমি এখন ওই ইউএনওডিসির রিপোর্টের কথাই বলি বাংলাদেশ সম্পর্কে। তারা যে লেটেস্ট যে রিপোর্টটা পাবলিশ করেছে, সেখানে বাংলাদেশের কিন্তু খুব ভালো অবস্থান দেখিয়েছে। তারা 155টা দেশকে নিয়ে তাদের এই ইউএনওডিসি এই মানব পাচার নিয়ে কাজ করছে। তার মধ্যে বাংলাদেশে আইন আছে, যেটা অলরেডি আমাদের অ্যাম্বাসেডর বললেন, আমাদের একটা অ্যাকশন প্ল্যানও আছে। আরেকটি পজিটিভ জায়গা যেটি বাংলাদেশে আছে, সেটি আমরা জানি না, যে আমরা মনে করছি আমাদের এখানে বিচার হচ্ছে না, তবু আমাদের এখানে রেকর্ডেড বিচারে 45 থেকে 47-এর কনভিকশন পার ইয়ারে আছে। কিন্তু ওখানে প্রতিটা অন্য দেশের ক্ষেত্রে, প্রায় অর্ধেকের বেশি দেশের ক্ষেত্রে, যে প্রতি 2টো দেশে এর কোনো পরিসংখ্যানই নাই এবং একটিও কনভিকশন হয়নি। সেই অবস্থার ভেতরে যদি আমি যদি বাংলাদেশকে, তো আমি উন্নত বিশ্বের ভেতরে নিয়ে যাচ্ছি না, আমাদেরকে দেখতে হবে যারা উন্নয়নশীল দেশ আছে তাদের আলোকে বাংলাদেশের এখানে কর্তব্য বা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা প্রয়োগ করেন তাদের যে সক্রিয়তা, সেটি আমাদের কাছে সন্তোষজনক না হলেও বিশ্বের কাছে এটি সন্তোষজনক। এটি একটি বড়। আরেকটি কথা হয়তো ওইটার সাথে আমি এটা যোগ করব, বাংলাদেশে আরেকটি আছে, যে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে মানব পাচারের একটি মনিটরিং সেল আছে, যেখানে প্রায় 14টা মতো পুলিশ অফিসার এটা সবসময় করেন। সেটিও ইউএন রিকগনাইজ করেছে যে বাংলাদেশ এদিকে অনেক ভালো কাজ করছে। আরেকটি যেটি বললেন, কর্মসংস্থান, ইকোনমি ভালো বা ইকোনমি খারাপ, এটি আমরা চ্যালেঞ্জ করতেই পারি, তবে আগের থেকে বাংলাদেশ হচ্ছে ইকোনমিক্যালি অনেক সামনে এগিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যেখানে বাংলাদেশের এই অল্প জায়গার মধ্যে যত মানুষ আছে, স্বভাবতই এই মানুষের 100% কর্মসংস্থান করার মতো ক্ষমতা বাংলাদেশ কবে পাবে আমি জানি না, আমেরিকাও পায়নি আজ পর্যন্ত। তো যারা উন্নত বিশ্ব আছে, আমি অনেক সমালোচনা করতে পারি, কিন্তু আমি কম্পারেটিভলি বলতে পারি ইট ইজ বেটার। এখন এর ভেতরে আমাদের যেগুলো কর্মহীন যুবক রয়ে যাচ্ছে, তাদের কর্মসংস্থান করার জন্য যে ইকোনমিতে যে কর্মসংস্থান রিলেটেড যে ধরনের প্রজেক্ট বা ইন্ডাস্ট্রি হওয়ার কথা, ইনভেস্টমেন্ট হওয়ার কথা, সেখান থেকে আমরা পিছিয়ে আছি। এটি তো দৃশ্যমান। এখন এই যে ফোর্সটা আছে, এটি যে সব সময়
অর্থনৈতিক কারণেই যে সে তার খেতে পাচ্ছে না, এই জন্য সে বাইরে যাওয়ার চেষ্টা করছে, এটিও সত্য নয়। অনেক সময় তাদের ভেতরে ওই যে আপনি যেটা বললেন, আরো ভালো জীবন পাবো, আরো ভালো আয় করব, এই আশাতে সে বিদেশে যায়। সে বিদেশে যাচ্ছে এবং সেখানে সে চেষ্টা করছে যে একটু অবস্থান করার জন্য, যেটা উনি বললেন যে একজন অবৈধ অভিবাসী তার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ওইখানে ওই অবকাশগুলো, ওই রাস্তাগুলো খোলা আছে তার স্ট্যাটাস চেঞ্জ করার জন্য। তো সেরকম পরিস্থিতিতে আমাদের যেটি এখন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আমাদের মানব পাচার, এটিকে আমি বলেছি এটি এক মারাত্মক অপরাধ। এখানে আমাদেরকে আরো সক্রিয় হতে হবে এবং এটিকে শূন্যের কোঠায় আনতে হবে। এবং আমরা বলেছি যে আমাদের মূল মানব পাচার অপরাধ সংশ্লিষ্ট, এটি হচ্ছে সেক্স ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড এবং সবচেয়ে বেশি সংখ্যক এখানেই যায়। সেখানে নারী নির্যাতন, শিশু নির্যাতন, এরাই হচ্ছে মানব পাচারের মূল লক্ষ্যবস্তু। আর কর্মসংস্থানের যে যুবকরা যাচ্ছে তারা হচ্ছে অবৈধ অভিবাসীর লক্ষ্যবস্তু। এই দুটোকে যদি আপনি এক করে মিলিয়ে একটি সলিউশন তৈরি করার চেষ্টা করেন, আমার মনে হয় দ্যাট উইল নট বি এ রাইট পার্সপেক্টিভ। ধন্যবাদ হুমায়ুন কবির, আপনার কাছে আসবো। জেনারেল রশিদ যেটা বলছিলেন আমরা সেটাই মেনে নিই যে অবৈধ ইমিগ্রেশন এবং মানব পাচার দুটোকে আলাদাই করে ফেলি, ঠিক আছে। আমি এখন আপনার কাছে যেটা আসবে একেবারেই পিওরলি মানব পাচার, নারীরা যে পাচার হয়ে যাচ্ছে, বিশেষ করে ভারতে একটা বিশাল সংখ্যায় আমাদের নারীরা পাচার হয়ে যাচ্ছে এবং তারা সব মানে সেক্স ওয়ার্কার হিসেবে অনেকেই বছরের পর বছর জেলে থাকছে। আপনার প্রত্যক্ষ কিছু অভিজ্ঞতা আছে, আপনি যখন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন, আপনি একটু যদি এই বিষয়টা বলেন। ধন্যবাদ। আসলে এটা খুবই একটা মানে আমার কাছে মানবিকভাবে খুবই একটা বিষাদময় বিষয়। এর কারণ হচ্ছে আমরা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পশ্চিম দিকে সে মুম্বাই পর্যন্ত ভারতের অনেকগুলো জেলেই কিন্তু এই বাংলাদেশি বিশেষ করে মহিলা এবং শিশুদের একটা বড় উপস্থিতি আছে এবং তাদের অনেককেই আপনি যেটা বলছিলেন যে অনেককেই এই ধরনের নানান যেগুলো নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এমন সব পেশায় তাদেরকে নিয়োগ করা হয়ে থাকে এবং বড় সংখ্যায় যেটা আছে সেটা হচ্ছে মহিলাদের পাচারের বিষয়টা। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন সময়তে উদ্যোগ নিয়েছি। আমি বলতে পারি আমরা যখন ছিলাম তখন কিছু লোকজনকে, বিশেষ করে মেয়েদেরকে আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের এখানে পদ্ধতিগুলো এত জটিল যে আপনি যদি একজন লোককে ওখান থেকে আনতেও চান, এখানে আপনি তাকে আনবার জন্যে এই মন্ত্রণালয় থেকে শুরু করে এই পদ্ধতি করতে করতে এত লম্বা সময় লাগে যেটা খুব কঠিন, অনেকেই হাল ছেড়ে দেন। এবং সেই জায়গাটায় আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, যখন আমরা বাংলাদেশে এদেরকে কার কাছে ট্রান্সফার করব এই প্রসঙ্গটা আসলো, তখন কিন্তু এখানে নারী আইন, একটা মহিলাদের একটা আইন সংস্থা আছে, তাদের সাথে আমরা যোগাযোগ, মহিলা আইনজীবী, রাইট, ওনার সাথে যোগাযোগ করতে হয়েছে এবং তারা কিন্তু রিসিভ করেছে, কারণ সরকারি কোনো স্ট্রাকচার নাই যাদের কাছে আমরা ওদেরকে ট্রান্সফার করতে পারতাম। তো তখন আমরা এই বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ওদেরকে বলে ওরা তখন এগুলো মেয়েদেরকে রিসিভ করেছে। তো কাজে এটা আমার মনে হয় যে আমাদের দ্বিপাক্ষিকভাবেও আমরা এই বিষয়টাকে সুরাহা করার জন্য আমরা সচেষ্ট হতে পারি। এটা আমি জানি যে এটা খুব দুই দেশের সম্পর্কের মধ্যে এটা খুব বেশি সামনে বা চোখে পড়ে না, কিন্তু এখন এটা মনে করতে হবে যে আমরা কিন্তু আস্তে আস্তে কূটনীতি বলেন আর সম্পর্ক বলেন, এর মধ্যে একটা মানুষের চেহারা কিন্তু আস্তে আস্তে আবির্ভূত হচ্ছে। কাজেই এই বিষয়টাকে আরেকটু গুরুত্ব দিলে, আরেকটু মানবিকভাবে যদি আমরা এই বিষয়টার প্রতি মনোযোগী হই, তাহলে আমার ধারণা অনেকগুলো মানুষের ব্যক্তিগতভাবে তাদের জীবন, পারিবারিকভাবেও তাদের পরিবারগুলো হয়তো এই দুর্দশা, আমি বলবো সত্যি সত্যি দুর্দশা, আমি নিজে দেখেছি যে এই ভারতে ছেলে বা মেয়ের সাথে যোগাযোগ করতে যাওয়ার জন্য এখানকার আত্মীয় স্বজন গিয়ে কীরকম লস্ট হয়ে যান লিটারেলি। এবং ওদেরকে যদি আমরা মিশন থেকে বা আমাদের দূতাবাসগুলো থেকে সরাসরি সাহায্য না করি, তাহলে তাদের জন্য খুব ডিফিকাল্ট, কারণ ভারতের আইন আর আমাদের আইন প্রায় একই ধরনের আইন এবং এই আইনগুলোই খানিকটা অমানবিক যদি আমি বলি, অর্থাৎ তারা যান্ত্রিকভাবে জিনিসকে দেখতে চায়। এখানে একটা মানুষ কষ্ট পাচ্ছে, এটা নিয়ে আমাদের আইনে কিন্তু খুব মানবিকতার সুযোগ রাখে না, তারা যান্ত্রিকভাবে এটাকে দেখতে চেষ্টা করে। কিন্তু আমার ধারণা কূটনীতিতেও, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও মানুষের একটা অবদান। একটি ঘটনার কথা বলছিলেন যে একটি লাশ কয়েকদিন যাবৎ পড়েছিল, পচে যাচ্ছিল, তাকে বাংলাদেশে
পাঠানোর ক্ষেত্রে কি জটিলতা, বা বাংলাদেশে পাঠানো না, তারে সেখানে সৎকার করা হবে, সেই জন্য বাংলাদেশ হাই কমিশনের একটা ছাড়পত্র দরকার ছিল, সেটা নিয়ে কি? না, আমরা সেটাই বলছি যে আমরা আইনগুলো প্রায় আমরা যখন প্রয়োগ করি এটার একটা যান্ত্রিক একটা চেহারা আছে। আইনে বলছে আমাকে এটা না হলে, এই স্টেপগুলো না হলে আমি দিতে পারবো না। কিন্তু একজন মৃত মানুষকে যদি আমার দাফন করতে হয়, সে তো আর রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমার কোনো শঙ্কা তৈরি করছে না। সেক্ষেত্রে আমাকে সেখানে দায়িত্বটা নিতে হবে, এবং সেখানেই আমি মনে করি যে আমরা যারা সরকারি আইন প্রয়োগ করি এখানে একটা মানবিক দিক থাকা উচিত। ধন্যবাদ আপনাদের। আমরা আশা করব নিশ্চয়ই আমাদের এই মানব পাচার বা অবৈধভাবে মানুষের যে ইমিগ্রেন্ট হয়ে যাওয়া, যাই বলি না কেন, সবকিছুই কমবে। বাংলাদেশ এগোচ্ছে এবং আমরা নিশ্চয়ই কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারবো। যে মানুষগুলো যাচ্ছে আসলে তারা যে আয় করছে, যেটা আমরা শুনলাম, তার অর্ধেকও যদি বাংলাদেশে আয় করতে পারে, আমার মনে হয় নিশ্চয়ই এই মানুষগুলো আর এতটা ঝুঁকি নিয়ে যাবে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।